ফ্রেন্ডস, এসআইআর নিয়ে অনেকগুলি ভিডিও ইতিপূর্বেও আমি করেছি। আজ সুপ্রিম কোর্টের অর্ডারের পর যা কিছু মনে হচ্ছে সেগুলো শেয়ার করার জন্য এই ভিডিও। সুপ্রিম কোর্ট অর্ডারের 3 নম্বর প্যারাগ্রাফে যা কিছু লেখা আছে তা থেকে এটা মনে হচ্ছে যে স্টেট যাদেরকে ইআরও বা এইআরও হিসেবে অ্যাপয়েন্ট করেছে তাদের ক্ষমতা, তাদের র্যাঙ্কটা যা হওয়া উচিত, ইলেকশন কমিশন যে র্যাঙ্কের অফিসার চেয়েছিল এবং ইলেকশন কমিশন অফিসারদের যে ক্ষমতাটা আশা করেছিল অফিসারদের মধ্যে, কারণ যারা আমাকে শোনেন তারা জানেন আমি একেবারে প্রথমে বলেছিলাম এই হিয়ারিংয়ের কাজটা আসলে একটা কোয়াজি জুডিশিয়াল ফাংশন, একটা জুডিশিয়াল ফাংশন। অর্থাৎ ইলেকশন কমিশনের প্রত্যাশা ছিল যে সেই ধরনের অফিসারদেরকেই অ্যালট করা হবে যারা এই কোয়াজি জুডিশিয়াল ফাংশনটা করবার জন্য ইকুইপড এবং ট্রেন্ড, মানে যারা স্পিকিং অর্ডার লিখতে পারেন, মানে জাজ করবেন, যারা জাজ করে ডিসাইড করবেন যে ডকুমেন্টগুলো সব ঠিক আছে কিনা, একটি পার্টিকুলার ব্যক্তিকে সত্যি সত্যি তার নাম ভোটার লিস্টে উঠতে পারে কিনা, তার কাছে যে সমস্ত ডকুমেন্ট তিনি দেখাচ্ছেন সেগুলোর ভিত্তিতে সত্যি তার নাম ভোটার লিস্টে তোলা যায় কিনা, এইরকম একটা সিদ্ধান্ত, এটা একটা জাজমেন্ট। এই জাজমেন্টটা করবার ক্ষমতা যাদের আছে, যে অফিসারদের আছে, যারা সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করে জাজমেন্ট দিতে পারবেন এবং লিখতে পারবেন ইন আ স্পিকিং ম্যানার, ইন আ রিজনড অর্ডার, যিনি লিখতে পারবেন যে কেন এই লোকটিকে ভোটার লিস্টে তার নাম উঠতে পারে। এই যে কোয়াজি জুডিশিয়াল ফাংশন অর্ডার লেখা, এই বিষয়টা করতে যারা ইকুইপড এবং যে সমস্ত অফিসার এটা করতে, দোজ হু হ্যাভ দি এফিকেসি অ্যান্ড এফিসিয়েন্সি টু রাইট সাচ অর্ডার্স, সেই ধরনের অফিসারদেরকে চেয়েছিল ইলেকশন কমিশন। কিন্তু পশ্চিমবঙ্গ যাদেরকে ইআরও বা এইআরও হিসেবে দিয়েছে তারা সেসব কিছু টানে না। তো এখান থেকে এটাও খুব স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে অফিসারদের কোয়ালিটি কতটা খারাপ। অথচ পশ্চিমবঙ্গ সরকার ক্রমাগতই বলছেন যে, সুপ্রিম কোর্টেও তারা বলেছে যে আমরা প্রপার অফিসার, গ্রুপ বি অফিসার দিয়েছি বা গ্রুপ এ অফিসার দিয়েছি। তারা সমস্তটাই সবসময় বলে চলেছেন যে আমরা কিন্তু যা আমাদের কাছ থেকে যা চাওয়া হয়েছে তাই দিয়েছি। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে যা আছে তাই দিয়েছে, যেরকম লোক আছে সেরকমই দিয়েছে। কিন্তু যে কোয়ালিটির লোক দরকার ইলেকশন কমিশনের, সেই কোয়ালিটির লোক পশ্চিমবঙ্গ সরকারের কাছে হয়তো বা নেই। কিন্তু আমার বক্তব্য অন্য, পশ্চিমবঙ্গ সরকারের কাছে সেই কোয়ালিটির লোকেরা আছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই কোয়ালিটির লোকেদেরকে অন্য ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসতে হতো, তো পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে ব্যবহার করতে চায় না। যারা ওই অর্ডার লিখে অভ্যস্ত, যাদের কিন্তু এই কাজটাই করে যারা অভ্যস্ত, সেই ধরনের অফিসার যে ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার ইলেকশন ডিউটির জন্য ডেপিউট করেনি অফিসারদেরকে। তার কারণ একটা হলো, যেটা বলা দরকার আজকে এই মুহূর্তে বলতেই হবে, সেটা হলো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই যে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ, মানে এই বিডিও র্যাঙ্ক থেকে যাদের শুরু হয়, বিডিও এবং ইভেন শুধু এক্সিকিউটিভই বা বলবো কেন, এমনকি জয়েন্ট বিডিওরা, মানে যারা ভোট করানোর কাজকর্ম করেন যে সমস্ত অফিসাররা, তাদের মধ্যে যারা স্টেট সার্ভিসের লোক, স্টেট সিভিল সার্ভিসের, পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে ডিএর অভাবটা এক্সট্রা ইনক্রিমেন্ট দিয়ে পুষিয়ে দিয়েছে। ডিএ না পাওয়ার জন্য তারা যে মাইনেটা কম পান ফ্রম দ্য আইএস আইপিএসদের থেকে, তারা যতটা মাইনে কম পান, পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে এক্সট্রা ইনক্রিমেন্ট দিয়ে সেই ঘাটতিটা পুষিয়ে দিয়েছে। কাদের পুষিয়ে দিয়েছে? ডব্লিউবিসিএস এক্সিকিউটিভদের এবং এমনকি জয়েন্ট বিডিও যারা ধরুন গ্রুপ সি অফিসার্স, তাদেরকেও, কারণ তারাও ভোটের কাজ করেন। অর্থাৎ ভোট করানোর কাজকর্ম করেন যে সমস্ত অফিসাররা, পশ্চিমবঙ্গ সরকার কেবলমাত্র তাদের কথাই চিন্তা করেছে,
তাদের ডিএর ঘাটতি তারা আলাদা ইনক্রিমেন্ট দিয়ে পুষিয়ে দিয়েছে, কিন্তু যে সমস্ত অফিসাররা অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করছেন, বিশেষ করে দি রেভিনিউ ডিপার্টমেন্ট, রেভিনিউ বলতে আমি ল্যান্ড রেভিনিউয়ের কথা বলছি না, ল্যান্ড রেভিনিউ তো রেভিনিউই নয়, ল্যান্ড রেভিনিউ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কতই বা আয় হয়। রেভিনিউ মানে জিএসটি, রেভিনিউ মানে সেলস ট্যাক্স, রেভিনিউ মানে ভ্যাট, রেভিনিউ মানে এক্সাইজ। সো এই যে ডিপার্টমেন্টগুলো বিভিন্ন, এই ডিপার্টমেন্টের লোকেরা কিন্তু ওই অর্ডার লিখে অভ্যস্ত, তারা কিন্তু জানেন ওই রিজনড অর্ডার লিখতে, কিন্তু তাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই ডিউটিতে ডেপিউটি করেনি, তার কারণ তারা ভয় পান তাদেরকে, তাদেরকে তো আন্ডার পে করে রেখেছেন, দিয়ে দিচ্ছেন না, এবং তাদেরকে এক্সট্রা ইনক্রিমেন্টও দেননি, কারণ তারা তো ভোটের কাজে লাগে না। ঠিক সেই কারণেই বাজে কয়েকজন মানে একদম ইউজলেস, আর আমরা এখনকার ভিডিওদের মানে কোয়ালিটিটা জানি, কারণ ভিডিও নিয়োগেও প্রচুর ভুলভ্রান্তি হয়েছে, করাপশন হয়েছে, সে তো আমরা জানি, পিএসসির কাছেও সে খবরও আছে পাবলিক ডোমেইনে। সুতরাং সমস্ত ওই শূন্য পাওয়া পরীক্ষায় শূন্য পাওয়া লোকেরা ভিডিও হয়ে বসে আছে, ফলে তাদের তো কোনো কিছুই করবার ক্ষমতা নেই, তারা তৃণমূলী রাজনীতিটাই শুধু করতে পারে। ফলে তারা যখন ইআরও বা এইআরও হয়েছে, তারা ভেবেছিল তারা যা করবে তাই দিয়েই হয়ে যাবে, কিন্তু আমরা বলতে শুনেছি চিফ ইলেকট্রাল অফিসার মনোজ আগরওয়ালকে যে এটা কারুর কাছেই লাগাম ছাড়া কোনো ক্ষমতা নেই, যা কিছু আপনি আপলোড করবেন নথি, সব কিছুরই তো একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে। মানে আপনি যদি হঠাৎ একটা যেটা শোনা গিয়েছে, খবর হয়েছে যে খবরের কাগজের নথি, খবরের কাগজের কাটা অংশ সেটাকে নথি হিসেবে আপলোড করে দেওয়া হয়েছে, তো এবার আপনি আপলোড করতেই পারেন, কিন্তু কে আপলোড করেছে, কোন পার্টিকুলার অফিসার তার পাসওয়ার্ড দিয়ে ওটা আপলোড করেছেন, তার তো ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবেই, তাকে তো ধরা হবে আবার ক্যাক করে যে আপনি এটা ধর দিয়েছিলেন কেন। সুতরাং এখন তো প্রত্যেকটা অফিসারই ভালনারেবল হয়ে গেছে, ওরা বুঝতেই পারেনি যে ওরা যা কিছু যা ইচ্ছে করতে পারবে না, এটা পশ্চিমবঙ্গ সরকারের কাজ চালানোর মতন কাজটা হবে না, এটা সম্পূর্ণই, এটা কোনো ম্যানুয়ালি কিছু হচ্ছে না, কমপ্লিটলি হচ্ছে সিস্টেমের মাধ্যমে, ফলে এইটা কমপ্লিট তার ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে। আপনি যাই করুন না কেন, আপনি যদি একটা ভুল নাম ঢুকিয়ে দিয়ে তার পেছনে তার সঙ্গে একটা তার ডকুমেন্ট হিসেবে যদি একটা প্যান কার্ড লাগিয়ে দেন, তাহলে সেটা অ্যাকসেপ্টেড হবে না, সেটা আবার ফিরে আসবে, এবং বোঝাও যাবে যে কোন এইআরও বা কোন ইআরও ওটাকে আপলোড করেছিল, কিন্তু এই এইআরওরা এটা বুঝতেই পারেনি। তার কারণ অপদার্থ লোকেদেরকে অফিসার বানিয়ে তাদেরকে বসিয়ে গাদা গাদা টাকা দেওয়া হচ্ছে, তাদেরকে আবার এক্সট্রা ইনক্রিমেন্ট দিয়ে মাইনে পুষিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এদের যোগ্যতা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার পয়েন্টটা মাইনে নিয়ে নয়, আমার পয়েন্ট হচ্ছে এদের যোগ্যতাই তো নেই, এরা অযোগ্য লোক, অযোগ্য লোকেদেরকে বসানো হয়েছে, এবং সেটা কিন্তু স্পষ্ট যে এখানটাতে the parties, there seems to be a serious dispute between the parties with respect to the substantive or actual rank and status of the officers who have been provided by the state government for the performance of the duties as EROs and AEROs. It is, however, nearly impossible for this court to determine the prescribed rank. আমাদের পক্ষে সম্ভব নয়, আপনারা হয়তো পারেননি ঠিকঠাক, কিন্তু তার মানে এইটা নয় যে আমরা বসে বসে সুপ্রিম কোর্ট বসে বসে ইন্ডিভিজুয়াল অফিসারের র্যাঙ্ক কি সেটা চেক করবে, এটা তো আর আমাদের পক্ষে সম্ভব নয়। ফলে আমরা এই পুরো অ্যাডজুডিকেশনের ভারটা আমরা ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসকে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। এই কথাটা স্পষ্ট বলেছেন, অর্থাৎ অযোগ্য লোকজন ঢুকে পড়েছে আমাদের এখানে, যারা কাজ করছেন অযোগ্য লোকজন। এবং আরও একটা দেখুন পরের 4 নম্বর প্যারাগ্রাফ, সেটা হচ্ছে দি গাইডলাইন্স be that as it may to ensure fairness in the adjudication of the genuineness of the documents. Supreme Court বলছে to ensure fairness in the adjudication of the genuineness of the documents relied upon and the consequential determination for inclusion or exclusion from the voters list as agreed by both sides, we are left with hardly any other option but to request Honorable the Chief Justice of the High Court at Calcutta
to spare some serving judicial officers along with some former judicial officers of impeccable integrity in the rank of district judges or additional district judges, who can then in each district be requested to revisit and dispose of the pending claims under the category of logical discrepancy or unmapped category. অনেকগুলো ম্যাটার আছে, অনেকগুলো কথা খুব খেয়াল করে শোনবার ব্যাপার আছে। সেটা হচ্ছে গিয়ে দি জেনুইননেস অফ দি ডকুমেন্টস রিলাইড আপন, জেনুইননেস চেক করতে হবে। এই কথাটা সুপ্রিম কোর্ট বললো কেন? নিশ্চিতভাবেই এরকম অনেকগুলো সাবমিশনস হয়েছে সুপ্রিম কোর্টের কাছে বাই দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে এই দেখুন এই সমস্ত ইনজেনুইন ডকুমেন্ট, জাল নথি। এর থেকে খুব স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট এই 142 নম্বর ধারা আর্টিকেল 142 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইনভোক করে যে এই এক্সট্রাঅর্ডিনারি অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছেন, এমনি এমনি নয়। এর থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে দেখানো হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের অফিসারদের তরফ থেকে যখন তারা এক্স অফিসিও ইআরও বা ইআরও হিসেবে ফাংশন করছেন, তখন তারা জাল নথি পেশ করেছেন। যদি জাল নথি না করতেন পেশ, তাহলে এই অর্ডারের মধ্যে এই কথাটা থাকতো না, ইন দি অ্যাডজুডিকেশন অফ দি জেনুইননেস অফ দি ডকুমেন্ট রিলাইড আপন। এর থেকে তো বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন নিশ্চিতভাবেই সুপ্রিম কোর্টকে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছে, এই দেখুন জাল নথি দিচ্ছে এরা, জাল নথি দিয়ে এরা চেষ্টা করছে, অর্থাৎ জাল নথি পুশ করবার চেষ্টা করছিল। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া মূর্খ ভিডিওরা, বাজে অফিসাররা, মানে যারা অযোগ্য অফিসার, আসলে অফিসার হওয়ার যোগ্যতা যাদের নেই অথচ যারা ওখানে বসে আছে, সেই লোকগুলো জাল নথি ঢোকানোর চেষ্টা করছিল খুব সম্ভবত। তা না হলে এই শব্দটা থাকতেই পারতো না। এই শব্দের ওটা মানে অ্যালং উইথ সাম আদার, কাদেরকে নিতে বলেছেন? অনারেবল চিফ জাস্টিসকে অনুরোধ করছেন যে স্পেয়ার সাম সার্ভিং জুডিশিয়াল অফিসার্স, মানে যার কিছু জুডিশিয়াল অফিসার যারা এখনো চাকরি করছেন, অ্যালং উইথ সাম ফর্মার জুডিশিয়াল অফিসার্স অফ ইম্পেকেবল ইন্টিগ্রিটি। এই কথাটার মানে এটাও কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা কথা, ইম্পেকেবল ইন্টিগ্রিটির অফিসার হতে হবে। মানে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটাই বলছেন যে এখন সার্ভিসে আছেন এরকম কয়েকজন জুডিশিয়াল অফিসার এবং রিটায়ার করে গেছেন এরকম কিছু জুডিশিয়াল অফিসারকে স্পেয়ার করুন দয়া করে, এমন অফিসারদেরকে যাদের কিনা ইন্টিগ্রিটি ইজ ইম্পেকেবল, উইথ ইম্পেকেবল ইন্টিগ্রিটি, মানে প্রচণ্ড সৎ। এটা বললেন কেন? তার মানে এইখানে টাকার খেলাটা হচ্ছিল। এই যে গোটা বিষয়টাতে এর মধ্যে মাইক্রো অবজারভাররা ঢুকে পড়েছিল, তিনজন মাইক্রো অবজারভারকেও কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। নিশ্চিতভাবেই সেখানে তাদেরকে ঘুষ খাওয়ানো হয়েছে, তারা ব্রাইবড হয়েছে, মাইক্রো অবজারভারদেরকেও ব্রাইব করবার চেষ্টা করা হয়েছে, পশ্চিমবঙ্গে সকলকেই ব্রাইব করার চেষ্টা করা। এতে তো আমরা একদম অবাক হচ্ছি না, আমরা তো জানি যে পশ্চিমবঙ্গ তো সকলকেই ব্রাইব করার চেষ্টা করে। তো সেইখানেই প্রশ্ন এসে গেছে, সিজেআই এর অর্ডার হচ্ছে সাম জুডিশিয়াল অফিসার্স অফ ইম্পেকেবল ইন্টিগ্রিটি, মানে যে যাদের রেকর্ড সেরকম ইম্পেকেবল ইন্টিগ্রিটির, মানে যারা প্রমাণিত সৎ, সেই রকম জুডিশিয়াল অফিসারদেরকে স্পেয়ার করতে হবে। অর্থাৎ এইগুলো বলার একটাই থেকে, এগুলো বলার মধ্যে দিয়ে মানে বলার পেছনের গল্পটা আমরা কি বুঝতে পারছি, এর মধ্যে ব্রাইবিংয়ের ব্যাপারও আছে। ইলেকশন কমিশনের তরফ থেকে সেই অভিযোগও নিশ্চিতভাবেই জমা পড়েছে যে মাইক্রো অবজারভারদেরকে এবং অফিসারদের তরফ থেকে এবং মাইক্রো অবজারভারদেরকে নিশ্চিতভাবেই ব্রাইব করার চেষ্টা হয়েছে, এবং কিছু মাইক্রো অবজারভার ব্রাইব করলে ব্রাইবড হয় মানুষ, ইম্পেকেবল ইন্টিগ্রিটিও তার সত্ত্বেও তার লোক থাকে। আবার আমার নিজের জীবনেই কিন্তু আমি সেরকম লোক দেখেছি। ইম্পেকেবল ইন্টিগ্রিটি এই কথাটা কিন্তু একটা শব্দ বন্ধ সরকারি সেক্টরে বারংবার ব্যবহৃত হয় এবং এই জুডিশিয়াল সেক্টরেই এটা বারংবার ব্যবহৃত হয়। সুতরাং অর্থাৎ এই ইম্পেকেবল ইন্টিগ্রিটি চাইছেন মানেই ব্রাইবিং এর কেসও ছিল। দি সার্কামস্ট্যান্সেস বিং এক্সট্রাঅর্ডিনারি
The request for entrustment of the responsibility to the judicial officers, former judicial officers, is also of an extraordinary nature. অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের যেহেতু সিচুয়েশনটা এক্সট্রাঅর্ডিনারি, এই অর্ডার থেকে এই অর্ডারের ছত্রে ছত্রে অনেক না বলা কথা আছে যেগুলো আমরা বুঝতে পারছি, আন্দাজ করে নিতে হবে। 1 নম্বর, ইআরও এইআরওরা অযোগ্য লোক, তারা যথাযথ র্যাঙ্কের লোক নয়, এবং র্যাঙ্কটা ইম্পর্টেন্ট নয়, আসল ইম্পর্টেন্ট হলো তারা কাজটা করার যোগ্যতাই তাদের নেই। অর্থাৎ কাকে দিয়েছো রাজার পাট? মানে আপনি তো বেড়াল দিয়ে তো হাল চাষ করতে পারবেন না, সেই রকম লোক। তো এবার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের কি শুধুই বেড়ালরাই আছে? সত্যিকারের হাল চাষ করার মতন বলদ কি নেই? উপযুক্ত অফিসার কি নেই? এটা প্রশ্ন। আমার কাছে উত্তর জানা আছে, আমি উত্তরটা জানি, অফিসার আছে, কিন্তু তাদেরকে এই কাজে পশ্চিমবঙ্গ সরকার ব্যবহার করবে না। কারণ করলে তারা ঠিকঠাকভাবে কাজটা করতে পারবে এবং ভুয়ো ভোটারদেরকে তারা রাখতে পারবে না, সেই জন্য তাদেরকে এখানে অ্যালট করছে না, করছে অযোগ্য অফিসারদেরকে অ্যালট। দ্বিতীয় হলো, এই অযোগ্য লোকেরা ইনজেনুইন নথি আপলোড করেছে, এটা মনে হচ্ছে। আমি কিন্তু বলছি না যে সুপ্রিম কোর্টের অর্ডারে এগুলো লেখা আছে, সুপ্রিম কোর্টের অর্ডারে যা লেখা আছে তার ব্যাক স্টোরিটা কি, সেই অর্ডারটা পড়ে কি মনে হচ্ছে যে কি অভিযোগ তাদের কোর্টের সামনে গিয়ে থাকতে পারে, যার পরিপ্রেক্ষিতে এই অর্ডারটা বেরিয়েছে। জেনুইননেসের কথা বলেছেন, তার জেনুইননেস অফ দ্য ডকুমেন্টস, তার মানে জাল নথি গেছে, জাল নথি জমা পড়ছে, এই অভিযোগটা জমা পড়েছে। তারপর তিনি বলছেন, অর্ডার বলছে, সুপ্রিম কোর্টের অর্ডার বলছে যে ক্যালকাটা হাইকোর্টকে এমন জুডিশিয়াল অফিসারদেরকে স্পেয়ার করতে হবে যাদের হাত নাকি আছে ইম্পেকেবল ইন্টিগ্রিটি। এটা কেন বললেন? নিশ্চিতভাবেই প্রসেসটার মধ্যে ব্রাইবিং ঢুকছিল, তা নাহলে এই কথাটাই কখনো বলতেন না। সুপ্রিম কোর্টের অর্ডারে এই কথাই মহামান্য বিচারপতিরা এই কথা বলতেনই না, বলেছেন মানেই ওখানে ব্রাইবিং এর কেস ছিল, আন্দাজ করা যায়। তারপর ধরুন গিয়ে জুডিশিয়াল অফিসারদেরকেও বলা হয়েছে যে এটা একটা বিশেষ ঘটনা, মানে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। ইট গোজ উইদাউট সেইং, আরও একটা কথা, ইট গোজ উইদাউট সেইং দ্যাট এভরি কালেক্টর অ্যান্ড এভরি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অর্থাৎ প্রত্যেক ডিএম এবং প্রত্যেক এসপি শ্যাল বি obligated and is hereby directed to directly render assistance and provide all kinds of logistic support to the presiding judicial officers and their team for the purpose of smooth completion of the pending process। অর্থাৎ এরকম করতে পারবে না যে মনে করুন জুডিশিয়াল অফিসাররা কাজ শুরু করলো, তারপর আবার একটা অর্ডার হয়ে গেল, কেসে আবার একটা কেস করতে হলো, তাদেরকেও কেস করতে হলো যে না আমরা তো সহযোগিতা পাচ্ছি না, ডিএমরা এটা দিচ্ছেন না, এসপিরা আমাদের সিকিউরিটি হ্যাম্পার্ড হচ্ছে। অর্থাৎ প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিএম, যেহেতু ডিস্ট্রিক্ট জুডিশিয়াল অফিসারের ডিস্ট্রিক্ট ওয়াইজ কাজ করবেন, ফলে প্রত্যেক ডিএম এবং প্রত্যেক এসপিকে সরাসরি সুপ্রিম কোর্টের অর্ডার তাদের ওপর এসে গেল আগে থাকতেই, যাতে না সেই ছুতোয় আরও আবার একটা কেসের মানে আরও একটা হুজ্জুত তৈরি করার সুযোগ পায় পশ্চিমবঙ্গের এই পুরো ডিসপেন্সেশনটা। ফলে তাঁরা বলেই দিলেন যে আপনাদেরকে একদম অক্ষরে অক্ষরে পুরোটাই সহযোগিতা করতে হবে, এবং ফর দিস পারপাস দি কালেক্টর অ্যান্ড দি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্যাল বি আন্ডার ডিমড ডেপুটেশন for the purpose of ensuring forthwith compliance with the directions that may be issued। অর্থাৎ ডিমড ডেপুটেশনে, অর্থাৎ এই আন্ডার দিস সিচুয়েশন, যখন এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে যখন এই জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন, তখন কিন্তু এসপি এবং ডিএমরাও ধরে নিতে হবে তাঁরাও ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশনে কাজ করছেন। অর্থাৎ তাদের উপর ইলেকশন কমিশন চাইলে তাদেরকেও কিন্তু, বিশেষ করে জুডিশিয়াল অফিসাররা যেখানে কাজ করবেন, তাদের তো সম্পূর্ণ ডিসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে, যে বলাই হয়েছে যে তাদের যে কোনো অর্ডার এই বিষয়ে সুপ্রিম কোর্টের অর্ডার বলে মান্য হবে। ফলে তাদের তো পুরোটাই ক্ষমতা থাকবে যে ওই কোনো এসপি বা ডিএম যদি কোনো রকম বেয়াদপি করে, তাহলে এসপি বা ডিএমকেও তৎক্ষণাৎ সাসপেন্ড করার পুরো রাস্তাটা কিন্তু এই সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু খুলে দিল।
এটাও কিন্তু একটা বিষয়। 6 নম্বর প্যারাগ্রাফ হয়ে গেল। ইন আদার ওয়ার্ডস, every direction or order that may be passed by the judicial officers or former judicial officers shall be deemed to be a direction issued by this court. মানে হয়, মানে জুডিশিয়াল অফিসাররা যা বলবেন ধরে নিতে হবে যে আমরাই বলছি, সুপ্রিম কোর্ট বলছে। Since the modalities will have to be evolved at the high court level, we direct the chief electoral officer along with, এবং আমরা জানি chief electoral officer এবং ওই DG then the advocate general, the advocate general এবং the additional solicitor general সকলকে নিয়ে যে একটা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টের সঙ্গে দেখা করতে বলেছেন সুপ্রিম কোর্টে, সেই নির্দেশটাও রয়েছে। 9 number point খুব ইন্টারেস্টিং। The mechanism to be evolved shall be left entirely to the discretion of Honorable the Chief Justice of the High Court. সম্পূর্ণ ডিসক্রিপশন চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট চলে গেল, কমপ্লিট ক্ষমতাটাই কিন্তু চলে গেল এই মুহূর্তে জুডিশিয়ারির হাতে। আমি যেটা বারবার আপনাদেরকে বলি, আমাদের সংবিধান একটা ট্রাইপেড তেপায়া টেবিলের লেজিসলেচার, জুডিশিয়ারি অ্যান্ড দি এক্সিকিউটিভ। এখানে যখনই লেজিসলেচার আর এক্সিকিউটিভ যখনই গড়বড়, আপনারা মনে মনে ভাবতে পারেন একটা 3টে পা দিয়ে একটা টেবিল দাঁড়াতে পারে। একটা টেবিলে 3টে পা হলে মিনিমাম 3টে পা দরকার, 4টে পা হলে সবচাইতে ভালো, মিনিমাম 3টে পা অবশ্যই দরকার একটা টেবিলকে দাঁড় করানোর জন্য, রাইট? কিন্তু যদি মনে করুন 2টো পা হয়ে যায়, তাহলে কি টেবিলটা দাঁড়াতে পারে? পারে না। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমাদের যে টেবিল, পশ্চিমবঙ্গে যে টেবিল, সেই টেবিলে 2টো পা নেই। একটা পা লেজিসলেচার, একটা পা এক্সিকিউটিভ, দুটো এক জায়গায় মিলে গেছে, কারণ সম্পূর্ণ এক হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর চিফ সেক্রেটারির মধ্যে কোনো তফাৎ নেই এই মুহূর্তে। আদতে থাকবার কথা এরকম, কিন্তু এই মুহূর্তে রয়েছে এরকম। ফলে ন্যাচারালি দের ইজ নো, আমাদের এখানে এখন টেবিলটা যেখানে মুখ থুবড়ে পড়বার উপক্রম হচ্ছে, সেই কারণে লেজিসলেচার আর এক্সিকিউটিভকে দুপাশে দুজনের মতন খাড়া দাঁড় করিয়ে দিয়ে পুরো কন্ট্রোলটা জুডিশিয়ারি নিয়ে নিয়েছে। সম্পূর্ণ কন্ট্রোল জুডিশিয়ারির কাছে চলে গেছে। এইবার কিন্তু যা অর্ডার, এই বিষয়ে সম্পূর্ণ ক্ষমতা জুডিশিয়াল অফিসারদের এবং তাদের মাধ্যমে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের রইল। পশ্চিমবঙ্গ সরকারের প্র্যাকটিক্যালি এই মুহূর্তে আর কোনো কিচ্ছু করবার নেই। এবং সেটা আর একটা খুব ইন্টারেস্টিং কথাটা দেখুন, the process to the extent it gets completed by 28/02/2026, মানে 28 ফেব্রুয়ারির মধ্যে, may be published. However, that will not be taken as a final publication. It is to be construed as an ongoing process till it is finally completed in a time-bound manner, and subsequently a supplementary list can be added. অর্থাৎ it is to be construed as an ongoing process till it is finally completed in a time-bound manner. অর্থাৎ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কাজটা চলবে বলে ধরতে হবে। এবার কাজটা, এবার প্রশ্নটা করুন, কাজটা শেষ হলো কিনা সেটা বলবে কে? অবশ্যই ইলেকশন কমিশন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ইলেকশন কমিশনের মন মতোভাবে কাজটা শেষ হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ডেডলাইনের হুড়োপাড়ির জন্য যে কোনো রকমভাবে মানে কাজটা যাকে বলে মানে মানে তালগোল পাকিয়ে করে আমরা ডেডলাইন ক্রস করে দিয়েছি, মানে এবং ডেডলাইনের মধ্যে শেষ করাটাই জরুরি। অর্থাৎ এখানে পুরো সম্পূর্ণ বিষয়টাই সুপ্রিম কোর্টের কাছে খুব পরিষ্কার। পশ্চিমবঙ্গ সরকার চাইছিলই দেরি করতে, দেরি যত ইচ্ছা দেরি হোক, যাতে ডেডলাইন তো একটা থাকবেই, ভোট করানোর একটা তাড়া আছে, ইলেকশন কমিশনের একটা শেষ করবার তাড়া থাকবে। ফলে ওই ডেডলাইনের মধ্যে ইলেকশন কমিশনকে শেষ করতে হবে, আমরা ইলেকশন কমিশনকে ডেডলাইন প্রেশারে ফেলে দেব, অনেক দিন পর্যন্ত ঝুলিয়ে রাখবো, তারপর লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো করে সবার নাম ঢুকিয়ে সমস্ত নাম ভুয়ো ভোটারের নাম সহ লিস্ট পাবলিশ করে দেবো। ইলেকশন কমিশনেরও হাতে কিছু করণীয় থাকবে না, তাদেরও ডেডলাইন এসে গেছে, হাতে সময় নেই, সুপ্রিম কোর্ট তো হুড়কো দিতে থাকবে আপনারা শেষ করুন শেষ করুন, সেই কারণে তারাও মেনে নেবে এবং আমরা ভুয়ো ভোটার সহ লিস্ট তৈরি করে ফেলবো। এটা ছিল অবজেক্টিভ। কিন্তু এই দেখুন সুপ্রিম কোর্ট তার ঠিক হুড়কো তো দিলই না, ঠিক উল্টো কথাটা
It is to be construed as an ongoing process till it is finally completed in a time-bound manner. মানে ধরেই নিতে হবে যে এটা একটা অনগোয়িং, চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে। তো শেষ যে হলো সেটা কে ডিসাইড করবে শেষ হয়েছে কিনা? অবশ্যই ইলেকশন কমিশন। ইফ ইলেকশন কমিশন ইজ স্যাটিসফাইড, হ্যাঁ ঠিকঠাক হয়ে গেছে, আমরা সব দেখে নিয়েছি, বুঝে নিয়েছি, এটা একটা প্রপার লিস্ট, উই আর হ্যাপি আপ টু আওয়ার স্যাটিসফ্যাকশন লেভেল, তখনই সুপ্রিম কোর্টও এটাতে শিলমোহর দেবে, ওকে নাও ইট ইজ ডান। অর্থাৎ পশ্চিমবঙ্গের আর হাতে কিচ্ছু থাকলো না, মানে তাদের বলে না হাতে রইল পেন্সিল, এখন আর তাদের হাতে পেন্সিলটাও নেই। তার উপর আবার দেখা গেছে ডিজিকে আবার একটা অ্যাফিডেভিট, যেহেতু ডিজি কোনো কথা শোনেনি, ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে শোকজ করা হয়েছিল যে বলুন আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না, রোল অবজারভারদেরকে, মাইক্রো অবজারভারদেরকে নানা রকমভাবে ইন্টিমিডেট করার চেষ্টা, ভয় দেখানো, থ্রেটনিং, তো এগুলো তো আমাদের রাজ্যে হয়েই থাকে, আমরা তো জানি সেগুলো। কিন্তু ডিজির কোনো রকম হেলদোল হয়নি, ডিজি কোনো ব্যবস্থাই নেয়নি। সো ডিজিকে আবার একটা, we therefore would like the Director General of Police to file a supplementary affidavit giving full details of the complaints received so far. মানে আবার একটা সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট দিতে বললেন সুপ্রিম কোর্ট, আবার শোকজ। এবার the affidavit will also address any complaints that may be received in the meantime. এবার এটা যখন, এটা তো অর্ডারে এটা লেখা আছে, সুপ্রিম কোর্টের মৌখিক অবজারভেশন এটাও ছিল, আদারওয়াইজ উইল বি স্ট্রিক্ট অ্যাকশন। মৌখিক অবজারভেশন আপনারা যদি হিয়ারিংটা ফলো করেন তাহলে সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল যে ডিজি যদি এখনও না শোনে দেল বি স্ট্রিক্ট অ্যাকশন। স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার ক্ষমতা তো সুপ্রিম কোর্টের আছে, এবং লাস্টে these directions have been issued in extraordinary circumstances invoking our powers under Article 142. অর্থাৎ যেখানে আর্টিকেল 142, যেটা সুপ্রিম কোর্টের কমপ্লিট জাস্টিস করবার যে ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে, সেই আর্টিকেল 142 প্রয়োগ সুপ্রিম কোর্টকে এখানেও করতে হলো। তো ডিজির এগেনস্টেও, ডিজি যদি বেশি ধাস্তামো করতে থাকেন তাহলে তার এগেনস্টেও মানে সুপ্রিম কোর্টের পাওয়ার আছে, সুপ্রিম কোর্ট যে কোনোই অর্ডার দিতে পারে, যে কোনো অর্ডার, কি অর্ডার সেটা আর এখন আমরা বলবো না, কিন্তু এনিথিং ইজ পসিবল। সুতরাং আজকে আমরা যে অর্ডারটা দেখলাম তার থেকে একটা জিনিস খুব স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে ইলেকশন কমিশন এবং ভারতের টপ কোর্ট পশ্চিমবঙ্গের অবস্থাটা সম্পর্কে সম্পূর্ণই জ্ঞাত হয়েছেন, তারা বুঝতে পারছেন যে সিচুয়েশনটা কতটা গ্রেভ, কত ভয়ঙ্কর অবস্থা, মানে একটা লেজিসলেচার, একটা এক্সিকিউটিভ সম্পূর্ণ এক হয়ে গিয়েছে এবং এক হয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এগেনস্টে কাজ করছে। এটা যে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস সেটা টপ কোর্টও বুঝতে পেরেছেন, এবং তার অর্ডারে ছত্রে ছত্রে বুঝতে পারা যাচ্ছে যে কোন কোন অভিযোগে সরকার অভিযুক্ত হয়েছে। আশা করি এই সমস্যার সমাধান হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।